বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং বরাবর মতো ইনশাআল্লাহ আমি ভালো আছি। তোমাদের সামনে আমি আজ তোমাদের প্রিয় সাবজেক্ট ট্যাক্সেশন বাংলাদেশ নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা একক ব্যক্তির কর নির্ণয়ের বিনিয়োগ বা কর রেয়াতযোগ্য আয় নির্ণয়ের বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং কর দায় আয় নির্ণয়ের যে বিষয়গুলো আছে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, যুদ্ধহত ব্যক্তি এবং মহিলাদের জন্য কীভাবে করটা হিসাব করা হয় সেটা একটা তাত্ত্বিক জ্ঞান নিয়েছিলাম। আজকে সেটা আমরা গাণিতিকভাবে করব, অ্যাকচুয়ালি কীভাবে করা হয়। তো শুধু ওই অংশটুকু করা আসলে ইনকমপ্লিট বা আসলে বোঝা খুব মুশকিল। এই জন্য পুরো অঙ্কটাই করে ওটা বোঝাইতে হবে। চলো শুরু করি। ক্লাস আসলে এমনি লং টাইম হবে, বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তা যেহেতু আমি বোর্ডের মাধ্যমে অঙ্ক দিচ্ছি, বরাবরের মতো আমাকে একটা অঙ্ক তুলতে হবে, দেন সেই অঙ্কটা আমরা সলভ করব। সো আমরা খেয়াল করি, আমরা অঙ্কটা তারিখ হলো 30/11/2020। সালের 30 জুন তারিখে সমাপ্ত আর্থিক বছরের জনাব সাহেদের আয় নির্ণয়। ক নম্বর মূল বেতন প্রতি মাসে 10,500 টাকা। খ নম্বর ঘর ভাড়া ভাতা প্রতি মাসে 5,500 টাকা। যাতায়াত ভাতা 14,800 টাকা। উৎসব বোনাস 2টি, প্রতিটি 1 মাসের মূল বেতন সমান। চিকিৎসা ভাতা প্রতি মাসে 1,000 টাকা। কৃষি খাতে আয়
30,000 টাকা। অন্যান্য উৎস হতে আয় 1,40,000 টাকা। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা রাখেন। তার নিয়োগকর্তা উহাতে সমপরিমাণ অর্থ প্রদান করেন। তিনি উক্ত বছরে জীবন বীমা প্রিমিয়াম বাবদ 1,000 টাকা প্রদান করেন এবং 1,000 টাকা কোম্পানির শেয়ার ক্রয় করেন। শহরে তিনি একটা দোতলা বাড়ির মালিক। উপরতলায় তিনি বসবাস করেন এবং নিচতলা প্রতি মাসে 4,000 টাকা ভাড়া দেন। মিস্টার শাহেদের মোট আয় ও কর দায় নির্ণয় করো। আমরা একটা অঙ্ক উঠে ফেললাম। আশা করি লেখাটা ঠিকমতো বোঝা যাচ্ছে। এখন এই অঙ্কটা আমরা সমাধান করব। এখন আমি বলছিলাম যে একটা অঙ্কের আসলে কর দায় এবং কর রেয়াতযোগ্য আয় নির্ণয় করতে গেলে অবশ্যই মোট আয়টা নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আসলে এমনভাবে অঙ্কটা নেওয়া হয়েছে যে অঙ্কটার মধ্যে সবকিছু করা সম্ভব। এর থেকে আরো বড় অঙ্ক করা যেত, কিন্তু আসলে ওগুলো অনেক লেন্থি প্রসেস হয়ে যাবে। আমরা এটা দিয়ে ইনশাল্লাহ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো আশা করি। তো প্রথমে আমরা লিখি করদাতা আয় বর্ষ কর বর্ষ। করদাতার নাম জনাব সাহেব। আয় বর্ষ আমরা ধরেছিলাম 2016 এবং 17।
করবর্ষ 2017 এবং 18 আমরা করব মোট আয় নির্ণয়। তো প্রথমে আমরা করব বেতন খাতে আয়। যেটাকে আমরা বলি হলো ধারা 21। এখন বেতন খাতে আয় ধারা 21 যখন আমাদের করতে হবে, কি কি আছে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। প্রথমে আছে হলো মূল বেতন। এখন মূল বেতন কত আছে সেটা খেয়াল করি। মূল বেতন আছে হলো 10,500 ইনটু কয় টাকা করে প্রতি মাসে বলছে, তাহলে 12 দিন গুণ। তাহলে মূল বেতনের পরিমাণ আসে 1,26,000। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। পরে আছে হলো ঘর ভাড়া। ঘর ভাড়া ভাতা, এতে আছে হলো 5,500 ইনটু প্রতি মাসে বলছি, গুণ করলে টাকার পরিমাণ আসে হলো 66,000। এখন ঘর ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা একই কথা, তাহলে আমরা লিখি বাদ অকরধার্য মূল বেতনের 50%। তাহলে মূল বেতন ছিল হলো 1,26,000, তার 50%। এটা করলে আসে হলো 63,000 টাকা। অথবা মাসিক 25,000 টাকা করে বার্ষিক 3 লক্ষ টাকা। আমি মাসিক কথা লিখলাম না, ডিরেক্টলি এটা লিখলাম। এই দুইটার মধ্যে কি যেটি কম, তাহলে দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে কম হলো আমাদের 63,000। তাহলে এখানে লিখবো 63,000, বাদ দিলে থাকে হলো এখানে 3,000। তারপরে লিখবো যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা আমাদের বলছে 14,800। তাহলে আমরা লিখলাম 14,800 বাদ অকরধার্য কত 30,000 টাকা। তাহলে এখানে কোনো টাকা বসবে। এটা আমাদের বুঝতে অনেকেরই আসলে সমস্যা হয় যে স্যার উপরে টাকা আছে কম কিন্তু নিচে টাকা আছে হলে বেশি, তাহলে টাকা বসবে না। অর্থাৎ আমি অকরধার্য পাবো হলো সর্বোচ্চ কত টাকা, যাতায়াত ভাড়া 30,000 টাকা, কিন্তু আমি বর্তমানে কোম্পানি থেকে যাতায়াত ভাড়া পাচ্ছি হলো 14,800। তার মানে আমার এখানে কোনো টাকা কর দেওয়া লাগবে না। যদি এমন হতো 30,000 টাকা বেশি পাইছি, তাহলে বাদ দিয়ে যে টাকা পাবো সেটাও আমাদের মোট আয়ের গণনা করতে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো উৎসব ভাতা। এখন উৎসব ভাতা বলছে কি, উৎসব ভাতা বলছে উৎসব ভাতা প্রতিটি এক মাসের মূল বেতন সমান। তাহলে আমাদের এক মাসের মূল বেতন ছিল প্রতি মাসে 14,500, তার দুইটা উৎসব ভাতা পাবো। উৎসব ভাতা বলতে আমরা বুঝি হলো আমরা আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি, আমার দুইটা ঈদ আমরা বুঝি, সেই দুইটা ঈদের অনুসারে আমাদের বোনাস দিচ্ছে। তাহলে এটা টাকার পরিমাণ আসে হলো 21,000 টাকা।
এখন রিসেন্টলি অবশ্য পহেলা বৈশাখ উপলক্ষে একটা ভাতা দেয়, কিন্তু এটা এখনো আসলে সম্পূর্ণ দেয় না, মূল বেতনের বেসিক বেতনের অর্ধেক দেয়। এই কারণে আসলে সেটা উৎসব বোনাসের আওতাভুক্ত এখন পর্যন্ত করা হয় না। তারপরে আসলে হলো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা সম্পর্কে কি লেখা আছে? চিকিৎসা ভাতা বলছে প্রতি মাসে কয় টাকা করে? প্রতি মাসে 1000 টাকা করে। তাহলে 1000 ইনটু 12 গুণ করলে 12,000 টাকা। চিকিৎসা ভাতা সম্পর্কে আমার জানা আছে, অপরধার্য ধরতে হবে মূল বেতনের 10%। মূল বেতন ছিল হলো 1,26,000 টাকা, এর উপরে 10% করলে 12,600, অথবা 1,20,000 টাকা যেটি কম, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এই দুটার মধ্যে কম হলো 12,600। এটাও ঠিক একই কথা, উপরে আছে 12,000, নিচে আছে 12,600 পর্যন্ত অপরধার্য করবো। তার মানে এখানেও আমাদের কোনো প্রকার টাকার পরিমাণ আসবে না। তারপরে আমাদের আছে এই অঙ্কের নিচের দিকে কিছু কথা লেখা আছে যে তিনি মূল বেতন 10% অনুমোদিত ফান্ডে জমা রাখেন, তার নিয়োগকর্তা উহাতে সমপরিমাণ অর্থ প্রদান করে। তাহলে আমরা জানি এই অনুমোদিত ফান্ডে যদি নিয়োগকর্তা কোনো টাকা দেয় সেটা আমাদের আসে। তাহলে আমরা লিখব অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। নিয়োগকর্তা বলতে আমরা বলছি হলো মালিক। মালিক যদি কোনো টাকার পরিমাণ দেয় সেটা আমাদের আসবে। নিয়োগকর্তা দাম কত বলছে? 1,26,000 টাকার উপরে 10%, তাহলে আসে হলো 12,600। এই টাকাগুলো সব যোগ করলে 3টা কলম করলে খুব ভালো হতো। আচ্ছা, যে 3টা কলম করি নাই, তো আমি এখানে বসাই দিই। সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আসে হলো 1,62,600। দেন আবার চিকিৎসা বেতন খাতে আয় করলাম। তারপরে আমরা করব হলো গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয়, এটা হলো ধারা কত? গৃহ সম্পত্তি খাতে আয় ধারা আমরা জানি 24। তাহলে আমরা লিখলাম 24। এখন গৃহ সম্পত্তি খাতে বিষয়টা কি বলছে? বেশি কিছু বলা নাই, জাস্ট একটা লাইন লিখে দিছি। এই লাইনটা দিয়ে আমরা করব যে এখানে লেখা ছিল শহরে তিনি একটা দোতলা বাড়ির মালিক, উপরতলায় তিনি বসবাস করেন এবং নিচতলা প্রতি 4,000 টাকা ভাড়া দেন। তো বিষয়টা কি? বিষয়টা হলো আমরা জানি যে এই গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় আসলে আমার অনেকগুলো ক্লাস ইউটিউবে আছে। তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা সার্চ দিয়ে দেখে নিতে পারো। আশা রাখি ইনশাআল্লাহ সেখান থেকে তোমরা এটা সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। তো যাই হোক, এই অঙ্কের জন্য যতটুকু দরকার আমি সেটা নিয়েই আলোচনা করব। তো গৃহ সম্পত্তি খাতে আয় আমরা জানি যে তার বাড়িটা যে অংশ ভাড়া দিবে সেটা নিয়ে কাজ হবে। তিনার বাড়িতে তিনি বসবাস করলে সেইখান থেকে আয় মানে যে পরিমাণ হয় সেটা আমরা ধরা হবে না। চিন্তা করতে কতটুকু আয় করতেছে সেই আয়ের উপর ভিত্তি করে সরকারকে আসলে ট্যাক্স দিতে হয়। পুরো বাড়ি যদি আমি নিজে থাকি তাহলে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। তার একটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়ে একটা বিষয় আমাদের জানা ছিল যে একটা হলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, একটা হলো আবাসিক উদ্দেশ্যে, একটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে। আবাসিক উদ্দেশ্য হলে 25% হয়, আর বাণিজ্যিক উদ্দেশ্য হলে 30% করতে হয়। তা এইখানে যেহেতু কোনো কিছু বলে নাই যে আবাসিক না বাণিজ্যিক উদ্দেশ্যে, অবশ্য তিনি বলছে যে তুমি নিজে বসবাস করে আর একটা ভাড়া দিন, তার মানে অবশ্যই বোঝাচ্ছে যে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয়, আর বাণিজ্যিক উদ্দেশ্য হলে কোনো কোম্পানিকে ভাড়া দিতে। যাই হোক, তাহলে আমরা লিখতে পারি প্রাপ্ত ভাড়া, বাড়িটা থেকে আমরা কি অংশ ভাড়া পাচ্ছি। প্রাপ্ত ভাড়া আমরা পাচ্ছি হলো 4,000 করে প্রতি মাসে, বাদ দিয়ে গুণ করলে টাকার পরিমাণ আসে কত? টাকার পরিমাণ আসে হলো 48,000 টাকা। এখন আমরা বলছিলাম এখান থেকে আমরা বাদ দিব বাদ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচটা আমরা বললাম যে বাণিজ্যিক উদ্দেশ্য হলে 30 আর আবাসিক উদ্দেশ্য হলে কত পার্সেন্ট? 25%। তাহলে আমরা অবশ্যই এটার উপর কত পার্সেন্ট ধরবো?
এটার উপর 25% দেবো। তাই 25% করলে ক্যালকুলেশন করলে আসে হলো 12,000 টাকা। এই টাকা থেকে ওই টাকা বাদ দিলে টাকার পরিমাণ আসে হলো 36,000 টাকা। এইবার তৃতীয় নাম্বার আমরা যাই হলো কৃষি খাতে আয়। তো কৃষি খাতে আয় আমাদের ধারার পরিমাণ কত? স্যার কৃষি খাতে আয় নিয়েও আমার ক্লাস আছে অনেকগুলো ইউটিউবে। তোমরা যদি স্যার ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ কৃষি খাতে আয় সম্পর্কে আরো ভালো ধারণা পাবা এবং কৃষি খাতে আয় সম্পর্কে একদম ডিটেইলস আলোচনা করা আছে। আমার ধারণা তোমরা যদি কৃষি খাতে আয় নিয়ে অঙ্কগুলো করো তাহলে একদম মানে ওইখান থেকে খুব ভালো ধারণা পাবা। কোনো প্রকার আর কোনো মনে হয় না কারো হেল্পের প্রয়োজন হবে। যাই হোক, তো কৃষিখাতে আয় আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া আছে হলো 20,000 টাকা। এইখান থেকে আমরা উৎপাদন খরচ আমরা ধরবো হলো 20%-এর উপর 60% আমরা উৎপাদন খরচ ধরি। তাই এই উৎপাদন খরচ সম্পর্ক আমি একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিই যে কৃষিখাতে আয়ের আমাদের উৎপাদন খরচ ধরতে হয়। এই উৎপাদন খরচটা হলো বিষয়টা হলো কৃষি বই যদি সংরক্ষণ খরচ, কৃষি বই যদি করদাতা সংরক্ষণ করে তাহলে উৎপাদন খরচ 60% আমাদের কি করতে হয়, তখন উৎপাদন খরচগুলো সরাসরি আমাদের দেখাই দিতে হয়। সরি, আর যদি কৃষি বই সংরক্ষণ না করে তাহলে উৎপাদন খরচ 60% দেখাইতে হয়। এই বিষয় সম্পর্ক আসলে অনেক ধারণা দেওয়া আছে। এখানে যতটুকু আলোচনা করার দরকার ততটুকু বললাম, কারণ আর অনেক বিষয় এখানে আমাদের আসলে আলোচনা করতে হবে। তারপরে আর কোনো কিছু কি আছে? হ্যাঁ, আর একটা জিনিস আছে, আমি ছোট্ট করে এখানে লিখে দেই অন্যান্য উৎস খাতে আয়। আশা করি দেখতে পারতেছো অন্যান্য উৎস খাতে আয়। এটা আমাদের এই ধারা হলো 33 অর্থাৎ 33 ধারা। এটা টাকার পরিমাণ দেওয়া ছিল কত? টাকার পরিমাণ ছিল 1,40,000। এখন এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আমাদের টাকার পরিমাণ আসে 3,46,000 টাকা। এটাই হলো আমাদের মোট আয়। তো আমার মনে হয় না এখানে বোঝার কোনো সমস্যা আছে, কারণ এগুলো আসলে প্রিভিয়াস সবই আলোচনা করা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে করলাম। আমার আসলে এটা করার উদ্দেশ্য ছিল না, আমার আসলে উদ্দেশ্য হলো কর দায় এবং বিনিয়োগ ভাতা নির্ণয়, সেটার জন্য আসলে আমি অ্যাকচুয়ালি ফোকাস করতে চাচ্ছি। তো তারপরে ছোট করে বুঝতে চাইলে আমরা বুঝতে পারি যে নিয়মগুলো ছিল বাড়ি ভাড়া ভাতার নিয়মটা মূল বেতনের 50% অথবা 1,03,00,000 টাকা বেশি, যেটা কম সেটা করতে হয়। আর চিকিৎসা ভাতা এগুলো সবই আলোচনা করা হয়েছে। সো আমরা এরপরে করবো হলো যেটা আমরা করতেছিলাম বিনিয়োগ ভাতা ও কর রেয়াতযোগ্য আয় নির্ণয়, সেটা আমরা এখন করব। তো এটা আমার লাগবে না, এটা মুছে ফেলি। বিনিয়োগ ভাতা কর রেয়াতযোগ্য আয় নির্ণয়ের মধ্যে এখানে আমার যে বিষয়গুলো আছে, জীবন বীমা প্রিমিয়াম দেওয়া আছে 1,000 টাকা, সেটা আমরা লিখে দিই।
জীবন বীমা প্রিমিয়াম আমাদের দেওয়া আছে কত? জীবন বীমা প্রিমিয়াম দেওয়া আছে হলো 1000 টাকা। সবটা আমি আবার করলাম, হয়তো তোমাদের দেখতে একটু সমস্যা হতো এই কারণে। আশা করি এবার তোমরা ভালো মতো দেখতে পারবা, এই জন্য সবটা আসলে আমি কেটে আবার করলাম। তো যাই হোক, আমাদের প্রথমে দেয়া আছে হলো জীবন বীমা প্রিমিয়াম টাকার পরিমাণ কত বলছিলাম? 1000 টাকা। দ্বিতীয় নাম্বার আমাদের দেয়া আছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান। এখানে কিন্তু দুজনেরটা আছে, তা আমরা ওইখানে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তা দান আমাদের ছিল হলো কত? 12,600। সেটা দুইজনের, তাহলে 12,600 কিন্তু 12,600 যোগ আর কি, আমরা ইচ্ছা করলে গুণ দিতেও পারতাম, একই কথা, মানে 2 দিয়ে গুণ দিলেও হয়। তারপর আমাদের শেয়ার ছিল, শেয়ার ক্রয় করছিলাম কত? 1000 টাকা। দেন এই সবগুলো যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 27,200। এটাকে আমরা বলতে পারি প্রকৃত বিনিয়োগ, এক নম্বর। দ্বিতীয় নম্বর আমরা বলতে পারি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ব্যতীত মোট আয়ের 25%। তাহলে আমাদের মোট আয় ছিল হলো 3,46,000 টাকা, সরি 3,46,600, যেটা আমরা মোট আয় নির্ণয় থেকে পাইছিলাম। এইখান থেকে কি বাদ দিব? নিয়োগকর্তার দান, যেটা 12,600, এটা বাদ দেওয়ার পরে এই টাকার উপরে 25% ধরলে টাকার পরিমাণ আসে হলো 83,500। দেন তৃতীয় নাম্বার, যেটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ বিনিয়োগ, 1,50,00,000। এই তিনটার মধ্যে যে টাকাটা কম সেটা আমাদের এখানে আসবে 27,200, যেটা আমরা বলতে পারি। সুতরাং করযোগ্য আয় 1, 2 ও 3 এর মধ্যে যেটি কম, অর্থাৎ এই তিনটার মধ্যে যে ব্যয়টা, যে আমাদের বিনিয়োগের পরিমাণ যেটা কম হবে সেটাই আমরা করযোগ্য আয় হিসাবে গণ্য করব। এখন পরবর্তী পর্যায়ে আমাদের নির্ণয় করতে হবে করদায় নির্ণয়।
তো আশা রাখি তোমরা এটা বুঝছো। কি কি করলাম সেটা একটু বলে দিই। এখানে আমাদের বিনিয়োগের মধ্যে যে যে বিষয়গুলো আছে সেজন্য আমি আসলে অনেক ছোট্ট একটা অঙ্ক নিয়েছি, যতটুকু বোঝানো সম্ভব। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো বড় একটা অঙ্কতে বোঝানোর চেষ্টা করব। তো দেখা যাচ্ছে এটা করার পরে মনে রাখতে হবে অনুমোদিত ফান্ডে নিয়োগ করতে দাম দেবে যে টাকা তার উপর 25% ধরতে হবে। আর এটা নির্ধারিত 1,50,00,000 এটা নির্ধারিত। এই তিনটা টাকার মধ্যে যে টাকাটা কম হয় সেই টাকাটাই আমাদের ধরতে হয়। এবার আমরা করবো হলো কর দায় নির্ণয়টা আমরা করবো। তো কর দায় নির্ণয়টা করতে গেলে আমাদের মোট আয়টা লাগবে। মোট আয়ের পরিমাণ আমাদের দেওয়া ছিল কত? মোট আয়ের পরিমাণ আমাদের দেওয়া ছিল 3,46,000 টাকা, 3,46,600 টাকা দিয়েছিল। সেটার উপর ভিত্তি করে আমরা কর দায়টা করব। তো লিখলাম কর দায় নির্ণয়। খুবই মজার, একটু ভালো করে দেখলে খুব ভালো লাগবে এবং অনেক সহজ বিষয়টা। অনেকে আমরা বুঝতে পারি না, সমস্যা হয়, কিন্তু এটা অনেক সহজ, কঠিন কোনো কিছু না। তো আমাদের মনে রাখতে হবে আয়ের পরিমাণ ছিল 3,46,600। সেই আয়টা থেকে আমরা চিন্তা করি, তাহলে এটার মধ্যে আমাদের নিয়মটা ছিল প্রথম 2,50,000 টাকার উপরে কত পার্সেন্ট? 0%, কোনো টাকা নাই। খুবই আয়ের পরিমাণ খুবই কম, এই জন্য আসলে বাকি যে স্টেপগুলো আছে দেখানো খুব মুশকিল। এই জন্য আমরা যেটুকু আছে সেটাই আমরা দেখাই। মোট আয়ের অবশিষ্ট টাকার উপর কত পার্সেন্ট ধরবো? 10%। তাহলে টাকার পরিমাণ আসলে হলো 9,660 টাকা। এটাই হলো আমাদের আসলে, আর কোনো টাকার পরিমাণ নাই। এটাই আসলে আমাদের যে জিনিসগুলো করলাম, এত আইডিয়া নিলাম, এটাই আমাদের মোট কর দিতে হবে। এখান থেকে আবার যদি আমরা যে এই যে বিনিয়োগ করছিলাম, বিনিয়োগের উপর আমরা যে একটা কর পাবো, বিনিয়োগের উপর কর রেয়াত পাবো। রেয়াত মানে কি? রেয়াত মানে হলো ছাড়। কত টাকা বিনিয়োগ করছিলাম? 27,200। এটা টাকার উপর আমরা সরকার কর্তৃক নির্ধারিত 15% কর রেয়াত পাবো, যেটা আসলে হলো 4,080 টাকা। তাহলে ক্যালকুলেশন করে দেখা দিলাম মিস্টার সাহেবের প্রদেয় কর আসে হলো 5,580 টাকা। তো এইভাবে আমাদের কর মেয়াদটা নির্ণয় করতে হয়। তো এইভাবে আমাদের আসলে কর মেয়াদটা নির্ণয় করতে হয়। এটা আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। যদি এমন থাকতো তার আয়ের পরিমাণ 10 লক্ষ, তাহলে আমরা কি করতাম? প্রথমে এইখান থেকে 2,50,000 টাকার উপরে 0% হতো, তাহলে থাকতে হলো কত? 7,50,000। দেন পরবর্তী পর্যায়ে এখান থেকে নিয়মটা কি ছিল? 3 লক্ষ টাকা উপরে 10%, এটা বাদ দিলে 4,50,000 থাকতো। পরবর্তী ছিল 4 লক্ষ টাকার উপরে 15%। তারপরে অবশ্যই টাকার উপর 50,000 টাকা থাকতো অবশিষ্ট, সেটার উপরে আমরা করতাম 20%। আসলে এইভাবে করা হয়। তা আমার এখানে আয়ের পরিমাণ কম নিতে হয়, এটা আসলে বোঝানো সম্ভব হচ্ছে না। তো আগামী দিনে আমরা একটা অঙ্ক দেবো যে আয়ের পরিমাণ বেশি থাকবে, যে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ বোঝা সম্ভব হয়। তো তোমরা এইভাবে চেষ্টা করবো বাসায়, ইনশাল্লাহ আশা রাখি এখান থেকে যে বিষয়গুলো শিখলাম সেটা যদি বাসায় আরো বেশি পরিমাণে অনুসরণ করা হয়, তাহলে ইনশাল্লাহ এটা অবশ্যই ভালো করে আয়ত্ত রাখা সম্ভব। এবং মনে রাখতে হবে এটা কিন্তু অনার্স বিবিএ বা বিবিএ অনার্স যেটা আমরা বলি, এটা কিন্তু অঙ্ক পরীক্ষা হলে অবশ্যই হবে এবং 7 কলেজ যারা আছে তাদেরও আসবে এবং সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। অঙ্কগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। সবার কাছে আবারও একই কথা, তোমরা অবশ্যই ঠিকমতো চলাফেরা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। শীতকাল আসতেছে, শীতকালে করোনা আর মহামারী আকার ধারণ করতেছে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।